হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আমি একটু অনলাইন মাধ্যমে এইমাত্র জানতে পারলাম যে সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর আসছে। কি সুখবর আসছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনার আগে আমি একটু আপনাদেরকে অতীতের কিছু কথা আমি বলে দিতে চাই, যেগুলো আমি আবার পুনরাবৃত্তি করতে চাই। সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 50% বেসিক কার্যকর হবে এই অর্থ বছরে, মানে 26-27 সালের অর্থ বছরে। আবার কি হবে? আবার পরবর্তী অর্থ বছরে আর 50% বেসিক কার্যকর হবে, মানে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। এতটুকু তো আপনারা শুনেছেন বা জানছেন। যদিও এই মানে সূত্রটি বা এই সংবাদটির কোনো ভিত্তি নেই, তারপরও আমরা এটা গুঞ্জন শুনে আসছি। এখন নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সেটি হচ্ছে, মানে 100% বেসিক কার্যকর হবে 11 থেকে 20তম গ্রেডে। এখন আবার নতুন করে আরেকটি গুঞ্জন শুরু হয়ে গেছে। তো এই যে বড় ধরনের সুখবর, এই যে বিভিন্ন ধরনের চ্যানেল, বিভিন্ন ধরনের ইউটিউবার, বিভিন্ন ধরনের নিউজ বা সংবাদপত্র, এই সমস্ত ভিত্তিগুলো কোথা থেকে পাই আসলে আসলে এটা আমরা তো আসলে বলতে পারবো না কোথায় থেকে তারা এই সংবাদগুলো সংগ্রহ করে। যেহেতু এর আগেও আমি বলছি যে কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি এ ধরনের কোনো সংবাদ বা এ ধরনের কোনো বিবৃতি গণমাধ্যমে বা মিডিয়ার কাছে দিয়েছে কিনা সেটা আমরা কেউ জানি না। তো এগুলো আসলে গুজবের মতোই আমরা বিশ্বাস করে আসতেছি বা শুনে আসতেছি। সেরকমেরই আরেকটি নিউজ আমরা পেয়েছি, সেই নিউজটি আমরা আপনাদেরকে পাঠ করে শোনাবো যে আসলে আমাদের জন্য বড় ধরনের সুখবর না দুঃখজনক খবর। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করে আসি। তো ভিউয়ার্স, সংবাদটি হচ্ছে নিউজ 24-এর একটি বিশ্বাসযোগ্য অনলাইন পেপারের একটি বিশ্বাসযোগ্য সংবাদ। পে স্কেল কার্যকর 1 জুলাই, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে কত বাড়ছে বেতন। আপডেট রোববার 31 মে 2026 এই সংবাদটি প্রকাশিত হয়েছে। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই কাঠামোতে আনা হচ্ছে বড় পরিবর্তন। বহুল আলোচিত সেই নবম জাতীয় পে স্কেল নতুন অর্থবছর 1 জুলাই থেকে কার্যকরের লক্ষ্য নিয়ে জোর প্রস্তুতি চলছে। নতুন পে স্কেলেও বর্তমানের 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্যও থাকছে বড় ধরনের চমক। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব আলোচনায় রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে। নতুন প্রস্তাবে প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সমানুপাতিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে। চলতি মাসের 21 মে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই বৈঠকে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 3টি প্রতিবেদনের মধ্যে 2টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বেতন বৃদ্ধি, ভাতা কাঠামো এবং বাজেট সক্ষমতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তৃতীয় প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলেও জানা যায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী আইন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগলেও জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা কার্যকর হবে। পরে গেজেট প্রকাশ হলে চাকরিজীবীরা জুলাই থেকে বকেয়াসহ বর্ধিত সুবিধা পাবেন। দেখছেন, আমি যেটা আপনাদের বলছিলাম ঠিক সেটাই এখানে লিখছে। জুলাই থেকে আপনাদের বেতনটা কার্যকর হবে, কিন্তু আপনারা জুলাই থেকেই আপনারা হাতে হাতে পাবেন না। সেটা সুবিধা পেতে হলে হয়তো 3-4 মাস সময় লাগবে, সেটার বকেয়া সহ আপনারা হয়তো পাবেন। কিন্তু তাহলে কি হলো, আপনি কিন্তু জুলাই থেকেই আপনি সুবিধাগুলো নিজ হাতে আপনি পাচ্ছেন না। তাহলে সেই আপনার অভাব অনটনেই থেকে যেতে হবে আপনার, এবং পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কি না হবে তারও কোনো গ্যারান্টি নাই। এটা শুধু একটা অনলাইন মাধ্যম, একটা সংবাদ। এরকম সংবাদ এর আগে আমরা অনেক শুনেছি। যাই হোক, সর্বশেষ
অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর হয়েছিল 2015 সালে। এরপর এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে। এ সময়ে খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয়সহ প্রায় সব খাতে ব্যয় বহুগুণ বেড়েছে। এ কথাগুলো আমি বারংবার বলেছি, বহুবার আমি আপনাদের ভিডিওতে বলেছি। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপের মুখে। এ কারণে নতুন পে স্কেলে নিম্ন আয়ের কর্মীদের বেতন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কী যে অগ্রাধিকার দিচ্ছে আল্লাহ মাহবুদ জানে, কোনটা সিঁড়ি টিড়ি একবার আটি টাটি বেঁধে ফেলে দিচ্ছে। নিচের লেভেলের কর্মচারীদের খুব অগ্রাধিকার দিচ্ছে। কী অগ্রাধিকার দিচ্ছে সেটা আপনারাই বিবেচনা করুন। নতুন পে স্কেলের আওতায় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন। এছাড়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়েও ইতিবাচক আলোচনা চলছে। পে কমিশনের আলোচনায় বর্তমানে দুটি বিকল্প গুরুত্ব পাচ্ছে। যাই হোক, এর আগে আমি আরেকটা কথা বলতে চাই যে এমপিভুক্ত শিক্ষকরাও এ বিষয়ে আপনার ইতিবাচক আলোচনা চলছে তাদের বিষয়টা নিয়ে। এদের বিষয়ে ইতিবাচক আলোচনা চলবে কেন? উন্নত দেশে আপনার সোলজার সৈনিক এবং শিক্ষকদের বেতন একটু আলাদা ধাপে করার চেষ্টা করা হয় বা আলাদা ধাপে চেষ্টা করা হয় বা করে থাকে। তো আমাদের দেশে এই দুই শ্রেণীর কর্মচারীরা খুবই অবহেলিত। বাংলাদেশ তো যাই হোক, পে কমিশনের আলোচনায় বর্তমানে দুটি বিকল্প গুরুত্ব পাচ্ছে। প্রথমটি হলো অধিকাংশ গ্রেডে মূল বেতন 50% বৃদ্ধি এবং দ্বিতীয়টি হলো 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন দ্বিগুণ করার ব্যবস্থা। দ্বিগুণ কি 3 গুণ করলেও না, কর্মচারীরা কর্মকর্তাদের থেকে এক ধাপও এগিয়ে যেতে পারবে না। প্রস্তাব অনুযায়ী চতুর্থ গ্রেডের অধ্যক্ষদের বর্তমান 50,000 টাকার বেসিক বেড়ে 75,000 টাকা হতে পারে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের 35,500 টাকার বেসিক বেড়ে 53,250 টাকা হতে পারে। সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক ও উপাধ্যক্ষদের 29,000 টাকা থেকে বেড়ে 43,500 টাকা এবং নবম গ্রেডের প্রভাষকদের 22,000 টাকা থেকে 33,000 টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্ন গ্রেডের কর্মীদের জন্য আরও বেশি সুবিধার আলোচনা চলছে। 11তম গ্রেডের শিক্ষকদের বর্তমান 12,500 টাকার বেসিক দ্বিগুণ হলে 25,000 টাকায় পৌঁছাতে পারে। 16তম গ্রেডের অফিস সহকারীদের 9,300 টাকার বেতন বেড়ে 18,600 টাকা এবং 20তম গ্রেডের অফিস সহায়কদের 8,250 টাকার বেতন বেড়ে 16,500 টাকা হতে পারে। কি ব্যবধানটা দেখছেন? নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো পেনশন কাঠামোর পরিবর্তন। বর্তমানে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে কম পেনশন পাওয়া লাখো অবসরপ্রাপ্ত ব্যক্তি আর্থিকভাবে উপকৃত হতে পারেন। সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নবম পে স্কেল একসঙ্গে বাস্তবায়ন না করে 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে আগামী অর্থ বছরে মূল বেতনের অর্ধেক বৃদ্ধি কার্যকর হবে, দ্বিতীয় বছরে বাকি অংশ এবং তৃতীয় বছরে বিভিন্ন ভাতা অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নে প্রথম বছরেই অতিরিক্ত 30 থেকে 35,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। এ কারণে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে একটি বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সরকারের ব্যয় বৃদ্ধি, রাজস্ব আহরণের চাপ এবং মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাবও বিবেচনায় রাখতে হবে। এদিকে সরকারি ঘোষণা ও চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীরা। তো এই ছিল মোটামুটি একটি নিউজ 24-এর আপডেট নিউজ, যেখানে আপনার নিম্ন এবং মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের বেশি সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। অনেক বড় সুখবর আমাদের জন্য। কী যে বড় সুখবর সেটা আপনারা বিবেচনা করেন। তো ভিউয়ার্স, আপনারা সবই শুনলেন, বুঝলেন যে দেখেন, আমাদের ইতিমধ্যে কিন্তু অনেক রকমের সংবাদ আমরা শুনেছি, ইতিপূর্বে অনেক সংবাদ শুনেছি, সেগুলো বাস্তবায়ন কিন্তু কোনোটাই হয় নাই, সবগুলোই ছিল গুজব। সেই আওয়ামী লীগ সরকারের আমল থেকে নানান ধরনের কথাবার্তা শুনে আসছি, কিন্তু সবগুলো কথাই হচ্ছে গুজব, কোনোটাই কিন্তু বাস্তবায়ন হয়নি। পে স্কেল সেই 2020 সাল থেকে, 2020 সাল থেকে হয়েই আসতেছে।
20 সাল থেকে পে স্কেল হয়েই আসতেছে। 15 সালে তো শুভঙ্করের ফাঁকি হয়েছিল, আর 15 সালের পর থেকে মানে 20 সালের আসার পরে তো মনে করেন একটা নতুন পে স্কেলের সময় হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিভিন্ন রকমের চাপে আসলে পে স্কেলের সময় কিন্তু ঘনিয়ে আসছিল। আসলে ওই বেতনে কর্মচারী দ্বারা চলতে পারতেছিল না। তো এখন সেই জন্য পে স্কেলের সময় চলে আসছিল। তখন থেকে অদ্যাবধি পে স্কেল হচ্ছে নিউজ রিপোর্টাররা নিউজ করে আসতেছে, ইউটিউবাররা সংবাদ প্রকাশ করতেছে, তারপরে গণমাধ্যম মানে পেপার পত্রিকা যেগুলো আছে সেগুলো নিউজ দিয়ে আসতেছে। তা কোন নিউজ গুলো বাস্তবায়ন হয়েছে আজ পর্যন্ত সেটাই বুঝতে পারলাম না, একটা নিউজও বাস্তবায়ন হয়নি। তো 11 বছর পার হয়ে গেছে, পে স্কেল কিন্তু হয়েই যাচ্ছে। তো এই যে নিউজটা প্রকাশ হচ্ছে, এটা দুঃখজনক ছাড়া আর কিছু। আপনার জুলাইতেই মানে এই অর্থ বছরে আপনার পে স্কেলটা বাস্তবায়ন হবে, ঠিক আছে, এরকম কথাই এই নিউজটা বলতেছে। তো এই নিউজে যে আপনার জুলাই থেকে কার্যকর করার কথা আছে, কিন্তু সেটি যদি দেরিও হয় তো ওই জুলাই থেকেই বাস্তবায়ন হবে। তাইলে আপনি কিন্তু হাতে পাচ্ছেন না জুলাই থেকে, তাহলে আপনার অর্থনৈতিক যে চাপ, সেই চাপটাই কিন্তু আপনি থেকে গেলেন। তারপরে 50% করে যদি বাস্তবায়ন হয়, তাহলে তো আপনার আরো চাপ হবে, মানে ওনার উপরে খাড়া হবে, আপনার লাভের থেকে লোকসানই বেশি হবে। তাইলে কি হলো, কিস্তিতে আপনার পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এবার কিস্তিতে বাস্তবায়ন হওয়ার পরে আর একটা পে স্কেলের সময় চলে আসতেছে। তার মানে এই পে স্কেলটা আপনার লাভের থেকে ক্ষতি বেশি ডেকে নিয়ে আসতেছে। তারপরে বিভিন্ন রকমের মিটিং সমন্বয় হয়েছে, যেটা শুনলেন। তো এখন আপনি বলেন, এই যে এই পে স্কেলটা আপনার কতটুকু লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, সেটা আপনি আপনার নিজের উপরেই ছেড়ে দিলাম, নিজের উপরেই আপনার ডিসিশনটা দিয়ে দিলাম যে আসলে সরকার আপনার জন্য উপকার করতেছে না ক্ষতি করতেছে। আবার কিন্তু আমি এর আগেও বলছিলাম যে এই যে দেখেন, নিচের লেভেলের কর্মচারীদের নাকি সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে, সেটা কিন্তু এই নিউজেই প্রকাশ করছে। কিভাবে নিচের লেভেলের সরকারি কর্মচারীদের জন্য বেশি সুবিধা হচ্ছে, আমার মাথায় ঢুকতেছে না এই জিনিসটা। আমি বলছি যে কর্মচারীদের যদি 150% সুবিধা দেয় আর কর্মকর্তাদের যদি 50% সুবিধাও দেয়, তাও তাদের সাথে পারা অসম্ভব। তাদের যদি বলে যে আপনাদের বেতন দেওয়া হবে না, আপনাদের মতো আপনারা যেভাবে পারেন চলেন, তাও যদি তারা একটু আনলিগাল হয়, তো তাদের সাথে পারা যাবে। তো এরপরেও কেন আসলে এই নিউজগুলো মানুষ প্রকাশ করে, বা কোন জ্ঞান থেকে, কোন ইসের থেকে? এগুলো এক প্রকার পালিশিং ছাড়া আসলে কিছু না, এটা পালিশিং, ঠিক আছে? এটা হচ্ছে মানুষের চাটুকারিতা। কিসের চাটুকারিতা করতেছে, কেন এই চাটুকারিতা করতেছে তারাই জানে। টিআরপি বাড়ানোর জন্য আপনি সঠিক সংবাদ প্রকাশ করেন, ভালো সংবাদ প্রকাশ করেন, যেটা মানুষ বিশ্বস্ততা আসবে, আপনার খবর আবার পুনরায় পড়বে। কিন্তু সাময়িক টিআরপি বাড়ানোর জন্য যেগুলো করতেছেন, এগুলো মোটেই ঠিক না, ঠিক আছে? তো আসলে আমরা এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে কান দিব না। অনেক রকম খবরই শুনতেছি, আমি শুধু এই সংবাদই প্রকাশ করে যাব। আমি শুধু এই সংবাদ, এই বিভ্রান্তিমূলক, এই গুজবের বিরুদ্ধে সারা জীবন বলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। আর পে স্কেল হলে আপনারও হবে, আমারও হবে, ঠিক আছে? তবুও আমি একটা কথাই বলবো, আপনারা গুজবে কান দেবেন না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি শোনার জন্য বা দেখার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।